হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হয়তো ভাবছো ব্লগটা এইভাবে কেন স্টার্ট করলাম। হ্যাঁ, এই দিনটি ছিল 25 এপ্রিল, যেখানে আমরা ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি ট্রাভেল করছি। সুন্দর একটা ট্রিপ প্ল্যান করেছিলাম এবং সম্পূর্ণ ট্রিপটা দায়িত্ব নিয়েছিল রাজা। এবং যেহেতু আমার আগের ব্লগ তোমরা হয়তো ফলো করেছো, আমরা কিন্তু ম্যাক্স যেরকম আমরা ট্রিপ করি, তো আমরা কিন্তু গাড়িতেই ট্রাভেলটা করি। আর যেহেতু রাজা ড্রাইভিং জানে এবং ওর ভালোই লাগে রোড ট্রিপটা ড্রাইভিং করে যেতে, তো সেই জন্য আমরা কিন্তু এবারও বেরিয়ে পড়লাম পন্ডিচেরির উদ্দেশ্যে। মোটামুটি আমাদের বাড়ি থেকে পন্ডিচেরির টাইম দেখাচ্ছিল সকালবেলা মোটামুটি 6.5 ঘন্টার মতো। যেহেতু একদম ব্যাঙ্গালোর থেকে অনেকটাই নিচে তামিলনাড়ুর দিকে, তো অনেকটাই সময় লাগবে এবং মাঝখানে আমাদের ব্রেকফাস্টও করে নিতে হবে। তো আমরা মোটামুটি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 7টার সময়। আগের দিন খুব একটা টেনশন ছিল কিভাবে কখন বেরোবো, তো মোটামুটি আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে কিন্তু পরের দিন ঠিক বেরিয়ে পড়েছিলাম। আর দিঘি যেহেতু একটু সকালবেলা উঠেছে, ও গাড়িতে কিন্তু ঘুমিয়েই পড়েছিল। আর আমারও একটু খুব টায়ার্ড ছিলাম, আগের দিন প্রপারলি সেভাবে ঘুমটা হয়নি। যেহেতু একটা মনের ভেতর একটা এক্সাইটমেন্ট কাজ করে, নতুন জায়গায় যাব, নতুন জায়গায় এক্সপ্লোর করব। এবং আমার অনেক পুরো ফ্যামিলি এবং ইউটিউবে যারা যারা আমার নিউ ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, তোমাদের সাথে সমস্ত কিছুটা আমি শেয়ার করব। তো তার জন্যই দেখতেই পাচ্ছ। আর যেহেতু যারা এখন ব্যাঙ্গালোরে আছো অবশ্যই জানবে, কলকাতা এবং ব্যাঙ্গালোরের টেম্পারেচার এখন খুব একটা বেশি কিছু নেই। মানে মোটামুটি বলতে গেলে একদম দুজনেই কিন্তু একদম খুব ভালোভাবে ফাইট দিচ্ছে বলতেই পারো। যেহেতু ব্যাঙ্গালোরে এখন অনেকটা গরম, তো আমরা সেই জন্য সকালবেলা একটু রোদটা কম থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে। আর গাড়ির ভেতর তো যেহেতু এসি রয়েছে, তো খুব একটা তো গরম ফিল হবে না। তো যখন আমরা মোটামুটি রওনা দিয়েছি তখন আর আস্তে আস্তে যখন সকাল হয়ে যখন রোদের দিকে, তাই প্রায় টেম্পারেচার কিন্তু 34-এর দিকে কিন্তু আশপাশে একদমই দেখা যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ যে মোটামুটি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দিঘি ঘুমিয়ে পড়েছে, আর যেহেতু এখন মা আমার কাছে আছে এবং বোনও এসেছে, তো সবাই মিলে এই ট্রিপটা কিন্তু প্ল্যান করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ রাজা কিন্তু একদম খুব মন দিয়ে গাড়িতে মিউজিক চলছে এবং খুব সুন্দরভাবে তখন কিন্তু একদম রোদ কিন্তু একদম মাথার ওপরে। তো মোটামুটি আমি ট্রিপটা বলেই রাখি, এখন আমরা যেহেতু ব্যাঙ্গালোর দিয়ে বেরোচ্ছি, তো মোটামুটি 3টে কিন্তু টোল প্লাজা আমাদের ক্রস করতে হবে। যেহেতু আমি বললাম এটা তামিলনাড়ুর সাইডে, তো একদম সিটির থেকে একদম বাইরে বেরিয়েই কিন্তু আমরা যাচ্ছি পন্ডিচেরি। আর পন্ডিচেরি যেহেতু একটা বিচ এলাকা, একদম সমস্ত কিছু কিন্তু একটা বিদেশি কালচারের ওপর রয়েছে। তো আমরা কিন্তু মোটামুটি থাকার যে স্টে আমরা করব সেটা কিন্তু একদম ফ্রেঞ্চ কলোনির মাঝখানে। কেন ফ্রেঞ্চ কলোনির মাঝখানে আমরা ডিসাইড করলাম, যেহেতু ফ্রেঞ্চ কলোনিটা একটা ফেমাস জায়গা এবং চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সেস করা যায়। আর যেহেতু গাড়ি এতক্ষণ অবধি ড্রাইভ করে ওখানে গিয়েও যদি এভাবে ড্রাইভ করে ঘুরতে হয়, তাহলে খুব একটা প্রবলেম হয়ে যাবে, কারণ এতক্ষণ ড্রাইভ করার পর একটু টায়ার্ডও হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা ফ্রেঞ্চ কলোনিতেই আমরা থাকবো এবং তোমাদের সাথে একটু বাদেই তোমরা দেখতে পারবে, শেয়ার করব যে আমরা কোথায় থাকছি। এই যে ফার্স্ট টোল ট্যাক্সটা আমরা কিন্তু ক্রস করে নিলাম এবং আমাদের যেহেতু ফার্স্ট ট্র্যাক করা ছিল 80 রুপিস কিন্তু 4 হুইলারের জন্য কিন্তু এটাকে তোমার চার্জেস নেয়। আর ব্যাঙ্গালোরে তো একটা প্রথম যেটা আমার ভালো লাগে, যে চারপাশের অ্যাটমসফিয়ার, চারপাশের যে পাহাড় ঘেরা যে একটা সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। বিগত 3 বছর ধরে আমি ব্যাঙ্গালোরে আছি, তো প্রত্যেকবারই যখন এটা বাইরে আমরা ঘুরতে যাই, আশেপাশের এই গ্রিন ব্যাপারটাই কিন্তু আমাকে অনেকটাই মুগ্ধ করে। এবং পাহাড়, যেহেতু পাহাড় চারপাশে পাহাড় ঘেরা, অনেকটাই কলকাতায় মোটামুটি পাহাড় দেখতে গেলে অনেকেই কিন্তু নর্থ বেঙ্গলের দিকে ট্রাভেল করো, বাট এইখানে ব্যাঙ্গালোরে একটা বিশেষ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কোথাও তোমরা ঘুরতে যাও না যাও, কিন্তু চারপাশে কিন্তু পাহাড় ঘেরা রাস্তা কিন্তু তোমরা দেখতেই পারো। দেখো দূর থেকে এত উঁচু উঁচু পাহাড়, মনটা যেন ভরে গেছিলো। এবং ড্রাইভ করতে অতটা অসুবিধা রাজা হচ্ছিল না, কারণ দুপাশেই দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন রয়েছিল। মাঝখানে ব্যাঙ্গালোর সিটির মধ্যে একটু আমরা ট্রাফিক পেয়েছিলাম, বাট তারপর থেকে টোল ট্যাক্স ক্রস করার পরেই কিন্তু একদম স্মুথলি কিন্তু আমরা এগিয়ে চলেছিলাম। এবং দেখতে দেখতে মোটামুটি তখন
তখন 9:30 হয়ে গেছিলো। তো এরপরে কিন্তু ব্রেকফাস্টের জন্য আমাদের একটু হোল্ড করতে হতো, যেহেতু আমরা বাড়ি থেকে আর্লি মর্নিং বেরিয়েছি, তো ব্রেকফাস্টটা করিনি। দিঘিকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম, তো মাঝখানে আবার যখন হোল্ড করব দিঘিকে আরেকবার কিন্তু ব্রেকফাস্ট করিয়ে দেব। তো এই করতে করতে আমরা এবার সার্চ করতে শুরু করলাম যে কোথায় রয়েছে মাঝখানে, মানে কোথায় হোল্ড করা যায়। তো দেখতে পেলাম ম্যাপে একটা জায়গা রয়েছে যেখানে একদম ভেজ সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একেবারে ওখানে গিয়েই কিন্তু আমরা থেমে নিই। আর এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ, এই জায়গাটাতে চলতে চলতে একটা কথা মনে পড়ে গেল। আমরা লাস্ট টাইম যখন অনেক আগে বান্দিপুর নয়, আমরা যখন কুর্গ যাচ্ছিলাম, এইরকমই একটা জঙ্গলের রাস্তা দিয়ে, এবং এখানকার যে ব্যাঙ্গালোরের বান্দিপুর ফরেস্ট সবাই বলে থাকে, একদম রাস্তাগুলো কিন্তু চারপাশে এরকম। তখনও মোটামুটি একটু শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া, খুব ভালোই লাগছিল। কিন্তু আমি বারবার টেম্পারেচারটা চেক করছিলাম, কিন্তু ক্রমশ টেম্পারেচার 34-35-এর আশপাশেই কিন্তু চলছিল। দেখতেই পাচ্ছ একদমই রাস্তা কোনো জ্যাম নেই, যেহেতু অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। এবারে কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তো চলো কোথায় দাঁড়ানো যাচ্ছে ব্রেকফাস্টের জন্য তোমাদেরকেও শেয়ার করব। এখন কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তোমরা এতক্ষণ দেখলে যে আমি অনেক ভিডিও, কিন্তু শর্টস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। চলো তোমাদেরকেও দেখাবো কোথায় আমরা আজকে যাচ্ছি। এবারে এখানেই আমরা ব্রেকফাস্ট করব, কারণ যেহেতু আমরা আর্লি মর্নিং বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের প্ল্যান ছিল যে আমরা মাঝখানে একটু হোল্ড করে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে ওদের পুরোপুরি রেস্টুরেন্টটা। এখানে একটা রেস্টুরেন্ট, এটা মূলত ভেজ রেস্টুরেন্ট। চলো আমরা এবার ব্রেকফাস্টের জন্য সবাই বসে পড়ি। এই যে মা, বোন, রাজা অলরেডি বসে পড়েছে। চলো। আলু খাবে নাকি? আমাদের কিন্তু ব্রেকফাস্ট এখানে হয়ে গেছে। এবার কিন্তু আমরা চলে যাব এখান থেকে। মোস্ট প্রবাবলি 3 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে। তো চলো। এই যে দিঘি আর বোন রয়ে গেছে এখানে, ওরা খেলছে। আর তোমাদেরকে দেখে নিই, যেখানে আমরা খেয়েছি, এখানে আমাদের টোটাল বিল হয়েছে 572 টাকা। এখানে আমরা প্লেন ধোসা নিয়েছি একটা, আর মশলা ধোসা, পুরি এবং চা নিয়েছি। খুব ভালোই ছিল, বেশ মজাদার টেস্টি খাবার ছিল। তোমরাও যদি এখানে আসো তাহলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট কিন্তু করতে পারো। তো যথারীতি এরপরে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আবার রওনা দিলাম। আর যেটাই বলছি যে আশেপাশে যখনই আমরা দেখছি গাড়ি থেকে, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা এবং মোটামুটি পাহাড় ঘেরা চারিদিকে, তখন কিন্তু একদম অনেকটাই গরম, যেহেতু আমরা তখন ব্রেকফাস্টের জন্য বাইরে গেছিলাম, তো প্রায় গরম ছিল। এরপরে একটু মনে হলো যে তেল নিয়ে নেওয়া দরকার। রাজা বললো যে এখানে তেল, কারণ তোমাদের একটা ইনফর্ম করে রাখি, এইখানে কিন্তু পন্ডিচেরিতে তেলের দাম কিন্তু অনেকটাই কম। ব্যাঙ্গালোরে যেটা তেলের দাম রয়েছে 107 টাকা কত পয়সা করে সামথিং, তো এইখানে কিন্তু প্রায় 97 রুপিস করে এর আশেপাশেই কিন্তু রয়েছে। তো যেটা আমি পুরোপুরি আমরা ফুল ট্যাঙ্ক করেই নিয়েছি, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে এবং ফিরতেও হবে। তো মোটামুটি আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম, প্রায় 3-3.5 হাজার টাকার মতো আমরা কিন্তু মোটামুটি তেল ভরে নিয়েছি। তো দেখতে দেখতে সময় গড়িয়ে চললো এবং অলমোস্ট অনেকটাই এগিয়ে গিয়েছি। এরপরে দেখতেই পারবে তোমরা যে আমরা কিন্তু পন্ডিচেরি মোটামুটি রিচ করে যাওয়ার মতো। আর একটু তার আগে কিন্তু আমরা যেখানে থাকবো সেখানে ম্যানেজারকে আমরা ফোন অলরেডি করে নিয়েছিলাম যে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। আর বাইরের দৃশ্য দেখে মনেই হচ্ছে যে ভালোই রোদ আছে। তো এইবারে দেখো আমরা কিন্তু পন্ডিচেরি গেট ক্রস করলাম। খুব সুন্দর যেটাই সবাই বলে যে পন্ডিচেরির হিস্ট্রি যখন আমরা দেখি, তখনই একটা মোটামুটি ফ্রেঞ্চ কলোনি, হোয়াইট ফ্রেঞ্চ একটা ব্যাপার কিন্তু দেখা যায়। এবং যখনই আমরা পন্ডিচেরিতে রিচ করলাম, যে এই ব্যাপারটা কিন্তু বুঝতেই পারছি। এবং অনেকটাই ট্যুরিস্ট ছিল, যেহেতু আমরা ফ্রাইডে ট্রাভেল করেছি, তো মোটামুটি এই দিনগুলোতেই সবাই পিক করে। তো আমি আগেই বলে দিয়েছি যে আমরা কোথায় থাকবো, এবং তো
গল্প করতে করতে মোটামুটি আমরা এসেই গেছিলাম। হ্যাঁ, আমরা কাসা হলটা বুক করেছিলাম ফ্রেঞ্চ কলোনিতে। এটা হচ্ছে এয়ারবিনবে থেকে আমরা বুক করেছিলাম। এটা 2 BHK একটা অ্যাপার্টমেন্ট এবং এখানে সমস্ত অ্যাক্সেসেবল জিনিস রয়েছে, কিচেন থেকে শুরু করে পার্সোনাল ট্যারেস থেকে শুরু করে। এটা কিন্তু মেনলি হচ্ছে ড্রয়িং এরিয়া, বাইরে কিন্তু একটা ব্যালকনি রয়েছে যেটা তোমরা আমাদের নিজেদের পার্সনের জন্য আমরা ইউজ করতে পারি। এখানেও একটা অ্যাটাচ কিন্তু ওয়াশরুম রয়েছে। আর যেটা রয়েছে এটা দেখতেই পাচ্ছ, পুরো পন্ডিচেরি এরিয়াটাকে দেখা যাবে এবং এখান থেকে বিচও ছাদের থেকে দেখা যাচ্ছে। এবং যিনি ওনার রয়েছেন, ইনি এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন কিন্তু এটাকে অ্যাপার্টমেন্টটাকে কিন্তু আমাদের জন্য রেডি করেছেন। এবং সব কটা জিনিস কিন্তু এখানে অ্যাক্সেসেবল, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট, বিকেলের ইভিনিং চা আমরা নিজেরাই করব ভেবেছিলাম এবং এখানে কিন্তু সমস্ত জিনিস দেওয়া রয়েছে। আর যেহেতু আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করব, তো আমাদের মূলত কিছু না কিছু জিনিস দরকারি ছিল, যেমন হট ওয়াটার কেটেল, এই সমস্ত কিছু, সেগুলো কিন্তু প্রপারলি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে টি টেবিলের সমস্ত কিছু ইউটিলিটিসের জিনিস এবং এখানে ক্যাবিনেট সমস্ত কিছু। এরপরে আমরা যদি দুটো রুম ছিল, তোমরা দুটো রুম দেখতে পারবে, ওখানেও কিন্তু দুটো কুইন সাইজের বেড রয়েছে এবং ওয়াশরুম রয়েছে, তার সাথে কিন্তু কাভারও রয়েছে এবং বেড কাভার সমস্ত কিছু, কার্টেন সমস্ত কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং মসকুইটো নেট থেকে শুরু করে সমস্ত কিন্তু প্রপারলি রয়েছে। আর এটা পুরোপুরি কিন্তু ফুললি এসি, যেহেতু পন্ডিচেরি এখন বিশাল টেম্পারেচার, তো ফুললি কিন্তু এটা এসি অ্যাপার্টমেন্ট ছিল। তো চলো এবার সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, তোমাদের সাথে দেখা হবে আবার ইভিনিংয়ে, যেহেতু এতটা ট্রাভেল করে এসেছে এবং সবাই কিন্তু খুবই টায়ার্ড। A few moments later. হাই ফ্রেন্ডস, সবাই মিলে তখন লাঞ্চের পর কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আবার কিন্তু আমরা এখন রেডি হব, আমরা বিচে যাব, তো তোমাদের সাথেও সবটা শেয়ার করব। এখন কিন্তু আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি, যেহেতু এখানে কিচেনে সেট আপ আছে, সমস্ত কিছু আছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো, তোমরাও দিঘিও ভীষণভাবে এনজয় করছো এবং সবাই মোটামুটি করে কিন্তু আড্ডা বসিয়ে দিয়েছে গরম গরম চায়ের সাথে। এখন চাটা কিন্তু উপভোগ করা যাক, চলো। আমরা এখন বেরিয়ে পড়লাম, বিচে যাচ্ছি আমরা সবাই মিলে। এখানে অনেক রকমের আছে, চলো তোমাদের সাথেও শেয়ার করব। অনেকটা গরম এখানে, যেহেতু আমাদের ওখানে এসি ছিল, এটা খুব ঠান্ডা, বাট এই যে চলো। আমরা যেখানে স্টে করছিলাম দুদিন, সেখানে দুপাশে কিন্তু এরকম করেই কিন্তু স্ট্রিট মার্কেট রয়েছে এবং সবাই বলেই থাকে এটাই কিন্তু মেনলি ওয়াকিং স্ট্রিট। এখানেই কিন্তু মোটামুটি 10টা অবধি সমস্ত কিছু দোকান খোলাই থাকে। তো এরপরে আমাদের পেছনের দিকেই ছিল কিন্তু রক বিচ, যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম যে বিচে যাচ্ছে। আর এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের ফ্রন্ট গেটটা। অরবিন্দ আশ্রম কিন্তু মোটামুটি 7টার সময়, 6:30টার সময় বন্ধ হয়ে যায়। ওটা কিন্তু আর্লি মর্নিং খোলে 12টা অবধি, আবার তখন তারপরে কিন্তু 2টো থেকে 6:30 থেকে দেখতেই পাচ্ছ বন্ধ হয়ে গেছে। তো আমরা নেক্সট মর্নিং আমরা প্ল্যান করেছি যে যাওয়ার আগের দিন কিন্তু আমরা অরবিন্দ আশ্রমটা দেখে নেব। সবাই তখন অরবিন্দ আশ্রম থেকে কিন্তু ঘুরে বিচের দিকেই যাচ্ছিল। এটা হচ্ছে পন্ডিচেরি একটা ফেমাস বিচ, সেটা হচ্ছে রক বিচ। এখানে মোটামুটি সবাই সন্ধ্যের দিকে আড্ডা মারতে আসে এবং আশেপাশেই কিন্তু সমস্ত ভালো ভালো ক্যাফেটেরিয়াগুলো রয়েছে। তো আমরা এবার চলেই আসলাম বিচের মধ্যে এবং এখানে বিচের সামনে আসার মধ্যে সমুদ্র দেখা মাত্রই এত মনটা ভরে উঠলো এবং তার সাথে খুব সুন্দর একটা মনোরম একটা ঠান্ডা একটা ওয়েদার, দেখতেই পাচ্ছ। তখনও অলমোস্ট কিন্তু অনেক ফ্যামিলি, অনেক ফ্রেন্ডস গ্রুপ যারা এসেছিলো তারা কিন্তু মোটামুটি এটা অ্যাক্সেস করছিল, কারণ এই বিচটা স্নান করার জন্য অ্যাক্সেসেবল রয়েছে। তো এরপরে আমরা পুরোপুরি কিন্তু এটাকে মোটামুটি ফ্রেঞ্চ কলোনির পুরোটা এরিয়া বলে। তো এরপরে আমরা পুরোটাই ঘুরে দেখলাম, একদম লাস্ট অবধি গেলাম এবং খুব ভালোই লাগছিল। দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আড্ডা মারছে। এই জায়গাটার মূলত ফ্রেঞ্চ কলোনির জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, বেশ ভালোই লাগছিল। তো চলো তোমরাও দেখো আমরা এরপর কিন্তু আমরা একটু সবাই মিলে ফটো সেশন করেই রাখলাম। হ্যাঁ, জানোই যে আমার ফটো তুলতে ভীষণই ভালো লাগে, যেহেতু ঘুরতে এসেছি তো ফটো তুলবো না, গরমের মধ্যেও গরমও লাগছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু একদম মোটামুটি দারুণভাবে ফটো সেশন করে নিলাম, কারণ এরপরে কিন্তু আমরা ডিনার করতে যাব। মূলত আমাদের ইচ্ছে ছিল ডিনারটা কিন্তু আমরা কিন্তু
প্যাক করেই নিয়ে যাব, যেহেতু বাইরে গরম, তো ওখানে যেহেতু এসি রয়েছে, তো গিয়ে আরামসে কিন্তু আমরা একটু কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমরা ডিনার প্যাক করে নিয়েছিলাম। ডিনারের মধ্যে আমাদের রাইস নিয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু বললাম যে আমরা চিকেন, আমরা কিন্তু লাঞ্চটা কিন্তু আমরা ব্রেকফাস্টটা তো করেই এসেছিলাম, লাঞ্চটা কিন্তু আমরা ওখানে গিয়েই করেছি। এটা হচ্ছে ঠিক পরের দিন সকালবেলা কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা প্যারাডাইস বিচটা আমরা ভিজিট করব, কারণ প্যারাডাইস বিচটা কিন্তু ভিজিট করার জন্য দুটো আইল্যান্ড কিন্তু চেঞ্জ করে যেতে হবে। তো পরের দিন সকালবেলা মোটামুটি আমরা কিন্তু ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। অ্যাপার্টমেন্টের ব্রেকফাস্টটা করেই কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ যে খুবই গরম টেম্পারেচার, প্রায় 35-এর আশেপাশে। তো যেহেতু প্যারাডাইস বিচ হচ্ছে এখানকার ফেমাস একটা বিচ, তো সেই জন্য এটাকে তো যেতেই হবে। তো এটা কিন্তু অ্যাক্সেস করতে হলে কিন্তু এটা একটু আগে আগে করেই বেরোতে হয়, কারণ এখানে কিন্তু টিকিট নেওয়ার একটা ব্যাপার আছে। তো চলো আমরা কিন্তু এবারে প্যারাডাইস বিচের দিকে যাচ্ছি। তো মোটামুটি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে প্যারাডাইস বিচের টাইম ছিল হার্ডলি 12 মিনিটস। মাঝখানে একটু দাঁড়িয়ে কিন্তু আমরা আর একটু তেল নিয়ে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু প্যারাডাইস বিচের দিকে কিন্তু মোটামুটি এসেই গেছি। দেখতেই পাচ্ছ যে এখানে বলেছিলাম যেমন কালচারাল একটা ভিউ রয়েছে, তো আশেপাশে দেখলেই কিন্তু ওরকম একটা কালচারাল ভিউই মনে হয়, কারণ সবাই সবার ব্যস্ততার মধ্যে কিন্তু অনেকেই ঘুরতে এসেছে, এবং তাদের যেখানে লোকাল সবাই রয়েছে তারাও কিন্তু এটা বেশ ভালোভাবে উপভোগ করে এই ব্যাপারটা। তো চলো প্যারাডাইস বিচে গিয়ে আমরা কি করলাম না করলাম তোমাদের সাথেও শেয়ার করি। এরপর কিন্তু আমরা প্যারাডাইস বিচের মেইন এন্ট্রি গেটে চলে এসেছি। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং এখানেও কিছু কিছু মার্কেট আশেপাশে রয়েছে। এখানে কিন্তু গেট এন্ট্রি পাসের জন্য কিন্তু জনপ্রতি 10 টাকা করে নেয়, এবং বাচ্চাদেরও সামহাও একটা 10 টাকা করেও এখানে কিন্তু নেয়। এবং যদি তোমরা কোনো রকম ক্যামেরা বা প্রফেশনাল কোনো রকম ভিডিও কিছু অ্যাক্সেসরিজ তোমরা কিন্তু সাথে ক্যারি করো, তার জন্য কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু এখানে দিতে হয়। তো পার্কিংয়ের জন্য মোটামুটি দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু তখন ফুল। তো আমরা একটা জায়গায় পার্কিং পেয়েছিলাম, এবং সেখানকার একজন ভদ্রলোক উনি গাইড করে দিচ্ছিলেন, এবং সেখানে কিন্তু আমরা পার্কিং করে কিন্তু ভেতরের দিকে কিন্তু এবার প্যারাডাইস বিচের যে রয়েছে আরেকটা গেট, সেখান দিয়ে কিন্তু আমরা এবার চলে যাব। তো এইখানে মোটামুটি আমরা গাড়িটা পার্কিং করে নিলাম এখানে কোনো একদম ঠিকঠাক মতো করে। এবারে চলো আমরা চললাম। এবার যেহেতু যথেষ্ট গরম বলতে গেলাম, সবাই কিন্তু একটা একটা ছাতা ওপেন করে নিয়েছি। এটা কিন্তু ওদের একটা রেস্ট এবং বসার একটা জায়গা রয়েছে এখানে, এবং এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। তো যদি কারোর মনে হয় লাঞ্চ ব্রেকফাস্ট যদি করতে হয়, তাহলে এখানে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারো। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একদম সবুজে ঘেরা, যেহেতু বিচটা সামনেই রয়েছে, এবং এখানে কিন্তু মোটামুটি যেটা বললাম দুটো আইল্যান্ড ক্রস করে যেতে হয়, এবং দুটো বোটও কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং চলো, এবং দুটো বোট যে চেঞ্জ করতে হবে সেটারও কিন্তু একটা টিকিট নিতে হবে। তো আমাদের 4 জনের জন্য এবং বাচ্চাদের জন্য এখানে কোনো টিকিট লাগে না, শুধু এন্ট্রি গেটের মধ্যেই কিন্তু বাচ্চার জন্য টিকিট লেগেছিল। তো মোটামুটি এখান থেকে ওই জায়গাটা যেতে 10 মিনিটসের মতো একটু ওয়াকিং রয়েছে। সবাই মিলে আমরা গল্প করতে করতে কিন্তু চলে গেলাম, এবং দীঘিও কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে ব্যাপারটা, যেহেতু ওর সমুদ্র ভীষণই ভালো লাগে, তো সেই জন্য ও কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিল। তো এটা দেখে ভালোও লাগে, আমাদের সাথে সাথে যখন দীঘি এনজয় করে আমাদেরও দেখতে ভীষণ ভালো লাগে। এই যে এবারে কিন্তু ওখানে দেখতেই পাচ্ছ যে একদম গেটে রয়েছে টিকিট কাউন্টারটা, অলমোস্ট ওখানে কিন্তু ওয়েটিংয়ে রয়েছে 10 থেকে 12 জন দাঁড়ানো। তো আমরা যথারীতি কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম, এবং এটা কিছু আইসক্রিম পার্লার এখানে রয়েছে, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। যেহেতু খুব গরম ছিল, তো দীঘিকে আর আমরা নিয়ে যাইনি, কারণ গরমের মধ্যে আবার ওকে চেঞ্জ করিয়ে নিতে হবে। তো মা এবং মিম সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম। আর এখানে যেটা টিকিটের প্রাইস ছিল আমাদের মোটামুটি 4 জনের টিকিট লেগেছিল ট্যাক্স নিয়ে প্রায় তোমার 1400 টাকার মতো।
কারণ এখানে 300 টাকা করে 320 সামথিং করে এক একজনের জন প্রতি টিকিট লেগেছিলো এবং ওদের কিন্তু ট্যাক্স রয়েছে। তো যতক্ষণ না বোট আসছে ততক্ষণ কিন্তু ওরা একটা জায়গা ব্যবস্থা করেছিল, সেখানে তোমরা বসতেই পারো, ওয়েট করতে পারো। যেহেতু একটা বোট এখনও ফেরেনি, আমরা মোটামুটি কিন্তু ওয়েটিংয়েই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো দিঘি যেহেতু ছোট, তো মাকে এবং দিঘিকে ওখানে বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সে কিন্তু মোটামুটি হাঁটতে গেছে। আর দেখো মোটামুটি অনেকজনের লাইনের পেছনে কিন্তু আমরা রয়েছি। সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং তার আশেপাশে দেখো এত সুন্দর একটা দৃশ্য। সবচেয়ে পার্সোনালি যদি আমার পন্ডিচেরি ঘুরে ভালো লেগেছে, আমার কিন্তু প্যারাডাইস বিচ ভীষণই ভালো লেগেছে। যেহেতু এটা একটা নতুন একটা এক্সপ্লোর জায়গা, এখানে দুটো আইল্যান্ডকে ক্রস করে কিন্তু মেন প্যারাডাইস বিচে যেতে হয়। তো ভীষণই ভালো এবং দূর থেকে দেখা যাচ্ছিলো বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, প্যারাগ্লাইডিং রয়েছে, সমস্ত কিছু অ্যাক্সেস তোমরা করতে পারো। তো এবার যথারীতি আমাদের বোট চলে এসেছে এবং আমাদেরও সময় চলে এসেছে বোট অ্যাক্সেস করা। এবং আস্তে আস্তে করে যারা রয়েছেন, যারা ফেরত এসেছেন, তারা কিন্তু আস্তে আস্তে প্রপারলি করে এক সাইড করে মেনটেন করে কিন্তু তারা বেরোবেন। তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু এই বোটটাতে উঠবো। দেখতেই পাচ্ছ অলমোস্ট সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমরা বোটের জন্য। তো চলো বোট এক্সপিরিয়েন্সটা কেমন হয় এবং সাথে সাথে তোমাদেরকেও সমস্ত কিছু শেয়ার করব, চলো। কিন্তু আমরা ওখানেই কিন্তু নিজেদের মতো আবারও ফটো সেশন করে রাখলাম, যে কারণ এই এত সুন্দর একটা বিচের মাঝখানে নিজেদের এই স্মৃতিগুলোকে ধরে রাখবে একমাত্র এই ক্যামেরা বন্দি করায়। কারণ পরবর্তীকালে যখন দেখি বড় হবে তাকে, তখনও সে এই সমস্ত স্মৃতি ওর কাছে থাকবে এবং সবাই মিলে আমরা কীরকম এনজয় করেছি। একটা আইল্যান্ড কিন্তু অলরেডি আমরা ক্রস করে কিন্তু, এবং সেকেন্ড আইল্যান্ডে যে বোট আমাদের জন্য ওয়েট করছিল, আমরা কিন্তু এবার সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্যও কিন্তু আমাদেরকে প্রায় 10 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল। কারণ এখানে একটা জিনিস দেখলাম যে প্রপারলি, যেহেতু এটা একটা ফেমাস জায়গা, এই জায়গাতে একটা মাইনাস পয়েন্ট ওনাদের রয়েছে, যেটা হচ্ছে এত যখন ট্যুরিস্ট আসছে ওদের কিন্তু পর্যাপ্ত বোট কিন্তু ওদের কাছে কিন্তু এখানে তোমার কালেক্ট করা ছিল না। কারণ যেহেতু এতটা ট্যুরিস্ট এই বিচটাকে মেনলি দেখতে আসে এবং এই বিচটাকে অ্যাক্সেস করতে আসে, তো তাদের অবশ্যই প্রয়োজন ছিল যে বেশি পরিমাণে বোট কিন্তু রাখা। দেখতেই পাচ্ছ অনেকটা গরম ছিল এবং দিঘিকে মাকে নিয়ে আমরা মানে এত গরমের মধ্যে হেঁটে যেতে হয়েছিলো। এবং সবচেয়ে হচ্ছে দিঘি তো অতটা রোদ্রের মধ্যে হাঁটতে পারে না, রাজাকে ওকে ক্যারি করতে হয়, তো অনেকটাই আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো রোদের মধ্যে। তো আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম। দেখো দূর থেকে তখন দেখা যাবে অনেকেই কিন্তু ওয়েট করছে নেক্সট বোটের জন্য। এই যে অলরেডি প্যারাগ্লাইডিংও কিন্তু সেই সময় শুরু হয়ে গেছিলো এবং এটাকে দেখতে গেলেই একটা কিন্তু দারুণ ফিলস হয়, কারণ এটার জলটা যে মাঝখানে একটু গ্রিন, মাঝখানে একটু ব্লু, যেটা তোমরা ছবিতেও দেখতে পেয়েছো। আমি অলরেডি কিন্তু অনেক শর্টস ভিডিও কিন্তু শেয়ার করেছি, সেখানেও তোমরা কিন্তু দেখতে পারো। যদি না দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে একবার চেক আউট করো। আমি কিন্তু অলরেডি এই পন্ডিচেরির অনেক শর্টস ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ যে অনেকটাই হেঁটে হেঁটে চলে আসলাম সেকেন্ড বোটটার জন্য। তো সেকেন্ড বোটটা আসা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তো চলো সেকেন্ড বোট আসার পরে আমরা কি করলাম না করলাম তোমরা দেখতেই পাবে।
এরপর কিন্তু আমরা ওখানে অনেক ছবি সেশন স্টার্ট করে দিয়েছি। অলরেডি কিন্তু আমরা এখানে অনেক রিলস ভিডিও কিন্তু শেয়ার করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে এবং আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও কিন্তু আমি আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো আমাদের রিলস ভিডিওগুলো, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারো। এখানেই দেখতেই পাচ্ছ রোদ তখন একদম চরম মাথার ওপরে, তো তার মধ্যে ফটো সেশন কিন্তু অলরেডি কিন্তু আমরা করে দেখতেই পাচ্ছ অনেকটা গরম, অনেকটা রোদ এবং সবাই সবার মতো এনজয় করছিল। এখানে কিন্তু স্নান করারও জায়গা রয়েছে, এটা অ্যাক্সেসেবল, এবং এখানে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে। তো তখনও ঘড়ির কাঁটা মোটামুটি 3টে সাড়ে 3টে হয়ে গেছে, তো এবার লাঞ্চের পালা। তো আমরা ডিরেক্টলি সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি লাঞ্চ করতে, এবং লাঞ্চ করেছি আমরা সিটি পাঞ্জাবি ধাবাতে। এখানে মূলত আমরা দেখেছি খাবারের যেটা কোয়ালিটি এবং ভীষণই ভালো, খুব ভালো রেটিং। তো আমাদের মোটামুটি বেলাও হয়ে গেছিলো এবং দিদিকেও খাওয়াতে হবে, এবং সবাই মিলে আমরা কিন্তু চলে এসেছি এইখানে লাঞ্চ করতে। লাঞ্চ করে একদম ডিরেক্টলি আমাদের প্ল্যান ছিল আমরা অ্যাপার্টমেন্টে চলে যাব, কারণ বিকেলেও যেহেতু একটু রেস্ট নিয়ে আমাদের প্ল্যানিং ছিল বেরোবার। তো মোটামুটি আমরা কিন্তু এখান থেকে লাঞ্চ করে কিন্তু টোটালি চলে গেলাম অ্যাপার্টমেন্টে। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বাইরে কিন্তু একটা বাচ্চাদের অ্যাক্সেসেবল রয়েছে, এবং এখানেই তোমরা কিন্তু গাড়ি পার্কিং করতে পারবে, বিশাল স্পেস রয়েছে। আমরা এখানেই কিন্তু মূলত গাড়িটাকে পার্কিং করেছিলাম। তো চলো দেখা হবে আবার বিকেলে। তো মোটামুটি আমরা দুপুরবেলা সবাই মিলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমরা একটু শপিং করতে বেরিয়ে পড়েছি। যে অ্যাপার্টমেন্টে কিন্তু আমরা নিয়েছিলাম, আমি আগেরবার দেখিয়েছিলাম যে ওখান থেকেই কিন্তু আমরা কিছু শপিং করেছি। এবার কিন্তু আমরা একটু ইভিনিং স্ন্যাক্সের জন্য চলে এসেছিলাম ফিশ হলটাতে। এখানে কিন্তু দুর্দান্ত পরিমাণে মাছের রেসিপি পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিছু পার্সেল করে নিয়ে গেছিলাম রাত্রেবেলা, যেহেতু আমরা বলেছি যে আমরা মূলত ডিনারটা বাড়িতে বসেই করার জন্য আমরা প্রেফার করেছিলাম, কারণ এতটা গরমের মধ্যে দিদিকে নিয়ে আবার আসা যাওয়া আমরা করিনি। এটা পুরোপুরি কিন্তু আমরা যে ফ্রেঞ্চ কলোনিতে ছিলাম তার আশেপাশের স্ট্রিট মার্কেটটা। তো বিকেলে বেশ আমি, রাজা আর মিম সবাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। দিঘিকে আর নিয়ে দিঘি, কারণ অনেকটাই রেস্টের দরকার ছিল। তো মা আর দিঘি অ্যাপার্টমেন্টে রেস্ট করেছিল, এবং এটা এখানকার ফেমাস একটা মন্দির। তো এই মন্দিরেও আমরা বিকেলবেলা সবাই মিলে একটু ভিজিট করে নিলাম। খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে। আর এইগুলো যেটা দেখছো এখানে কিন্তু সমস্ত ব্র্যান্ড এবং সমস্ত রকমের কিন্তু শপ কিন্তু এখানে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পন্ডিচেরির নেক্সট ডে আমাদের আজকে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন চলেই এলো। 2টো দিন ভীষণভাবে এনজয় করেছি সবাইকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা এয়ারবিএনবিতে আমরা পেয়েছি, এবং থ্যাংক ইউ এত সুন্দর হোস্ট করার জন্য। আর মিস্টার ধনা, আপনাকেও থ্যাংক ইউ, এত সুন্দর করে আমাদের সমস্ত কিছু নিজ অনুযায়ী আপনি আমাদেরকে দিয়েছেন। তো অবশ্যই তোমরা যদি পন্ডিচেরিতে আসো, অবশ্যই কিন্তু এখানেই তোমরা স্টে করো, কি বিকজ এটা নিয়ারেস্ট সমস্ত কিছু বিচের সাথে কানেক্ট করে এবং সমস্ত কিছু আছে। তো এখন আমরা চলে যাবো অরবিন্দ আশ্রম দেখে আমরা কিন্তু সোজা ব্যাঙ্গালোরের দিকে রওনা হবো। তো তোমাদেরকেও কিন্তু সমস্তটা শেয়ার করব। চলো, কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো। তো এবার কিন্তু আমরা অরবিন্দ আশ্রম ভিজিট করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু মোটামুটি গাড়িতে আমরা সমস্ত ট্রলি লোড করে আমরা কিন্তু অরবিন্দ আশ্রমের দিকে চলে গেছিলাম। এখানে একটা ব্যাপার যেটা তোমাদেরকে আমি বলে রাখি, এখানে কিন্তু অরবিন্দ আশ্রমে কিন্তু 5 বছরের নিচে বেবিদের অ্যালাউ করে না। তো দিঘিকে অ্যালাউ করেনি, তাই আমরা সেপারেট করে দুজন করে ভিজিট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি যেটা ফ্রেঞ্চ কলোনির হিস্ট্রি, যেটা ফ্রেঞ্চ কলোনি কালচারাল, এখানে কিন্তু সবটাই রয়েছে। এবং অরবিন্দ আশ্রমটা ভীষণই সুন্দর, ভীষণই কাম একটা জায়গা। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমরা ব্রেকফাস্টের জন্য চুজ করেছিলাম ব্রেড চকলেটটা। তো আমাদের ঠিকই ছিল যে আমরা ফেরার দিন এখান থেকে অথেন্টিক ফ্রেঞ্চ ব্রেকফাস্ট করব। তো জায়গাটা ভীষণই সুন্দর এবং এত সুন্দর গ্রিনিশ ব্যাপারটা, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু বোথ সেকশন রয়েছে, এসি নন এসি, তুমি যেটাতে প্রেফার করো। আমরা কিন্তু এসি ডাইনিং টেবিলটা নিয়েছিলাম। তো এসি ডাইনিং টেবিলে আমরা মোটামুটি সেখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু সেখানে একটা ফেরার একটা টাইমিং রয়েছে, তো মোটামুটি ব্রেকফাস্ট করে যখন আমরা বেরোচ্ছিলাম তখন মোটামুটি আমাদের দেখাচ্ছিল 6টা সাড়ে 6টা হয়ে যাবে। তো তার আগে ব্রেকফাস্ট করে আমরা এখানে একটু ফটো সেশনও করে নিলাম সবাই মিলে।
এরপর কিন্তু আমরা যাওয়ার আগে আরেকবার আমরা রক বিচে আমরা একবার ঘুরে গেলাম, যেহেতু আমরা বরাবরই যখনই এসেছিলাম তখন একটু সন্ধ্যের দিকে ছিল, তো সকালের মনোরম দৃশ্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারিনি। তাই যাওয়ার আগে একটু রক বিচে একটু ঘুরে গেলাম। তখনও মোটামুটি সবাই অলরেডি স্নান করা শুরু করে দিয়েছিল, যেহেতু বলেছিলাম এটা মেনলি ফ্রেঞ্চ কলোনির মধ্যে এটা একটু কাছে কাছে রয়েছে এবং এখানে কিন্তু সবাই অ্যাক্সেসেবল করতে পারো। তো এরপরে আমরা রওনা দিলাম। তো মোটামুটি আমাদের সময় দেখা ছিল সন্ধ্যে 6:30। তো মাঝখানে আমরা কিন্তু একটু লাঞ্চ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তখন কিন্তু বেশ বেশ গরম, এবং প্রতিটা দিনই কিন্তু আমরা ভালোই গরম ফেস করেছি। আর বিচ সাইডটা তো একটু ঠান্ডা ছিল, সন্ধ্যের দিকে যতবারই আমরা গেছি ততবারই একটু ঠান্ডা ছিল। তো আশা করি পন্ডিচেরির ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে এবং সব কিছু আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি যতটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম আরও অনেক রকম ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, অথচ আমার হয়তো রেগুলার সেভাবে ভিডিও করা হয় না, বাট তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখা হবে পরবর্তী কোনো রকম কোনো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আবারও আমার ভিডিও শেয়ার করব। ততক্ষণে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেলের জন্য আমাকে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমার নতুন ইউটিউব ফ্যামিলি, এভাবেই আমাকে সাপোর্ট করো। এবং এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিও, এবং তোমাদের যদি আমাদের অ্যাপার্টমেন্টের কোনো সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিও। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।